শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল এবং সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে একটানা ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষ হওয়ার ৫ ঘন্টা পর শুরু হয় গণনা। ততক্ষণে এই ভোট ঘিরে জমে ওঠে নানান আলোচনা সমালোচনা। সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে এখন জাকসুর ভোট গণনা চলছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, ভোট গণনার তো প্রায় ২ ঘন্টার বেশি সময় পার হয়ে গেল। কি অবস্থা এখন? কোনো আভাস পাচ্ছেন কিনা কতক্ষণ লাগতে পারে চূড়ান্ত ফলাফল আসতে? এটা একটি কঠিন প্রশ্ন যে কতক্ষণে আসলে চূড়ান্ত ফলাফল মিলবে, কারণ ৫ ঘন্টা পরে ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনা শুরু হওয়ার পরও অ্যানালগ পদ্ধতিতে, অর্থাৎ তারা হাতে গুনে এই ফলাফল দিবেন। এই মুহূর্তে দুটি টেবিলে ভোট গণনা চলছে। প্রথমে শুরু হয়েছিল একটি টেবিলে রাত 10টার পরে 10:10 এরপরে আরও একটি টেবিল পাশে সংযুক্ত করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে আরও একটি টেবিল বসানো হয়েছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে হয়তো 3টি টেবিলে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি চলতে থাকবে। তবে ৮,০০০-এর মতো ভোট কাউন্ট হয়েছে। সেই ভোট এভাবে গুনতে সেটি আসলে দীর্ঘ সময় লাগবে। যারা এখানে নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তারা বলছেন যে এটি আগামীকাল দুপুর নাগাদ হয়তো তারা এই ফলাফল জানাতে পারবেন। কিন্তু আমাদের কাছে যেটি মনে হচ্ছে সেটি আসলে তাদের পক্ষে সম্ভব হবে না। বিকেল 5:30 নাগাদ ফলাফল ঘোষণা করা হতে পারে, এরকম একটি তথ্য আমাদের কাছে আছে। আর এর মধ্যে প্রায় 68% ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ প্রায় 8,000 শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা জানি যে শুরুর দিকে এটা ওএমের ব্যালট পদ্ধতিতে এই ভোট গ্রহণ শুরু হয়েছিল। এরপরে সেটি নিয়ে বিতর্ক কিংবা অভিযোগ উঠবার পরে সেটি আসলে পরবর্তীতে অ্যানালগ পদ্ধতিতে সেই ভোট নেওয়া হয়েছে। যদি ওএমের পদ্ধতিতে ভোট গ্রহণ হতো সেখানে হয়তো ফলাফলে এই দীর্ঘসূত্রতা কিংবা সময় যে অনেক লাগছে সেটি হয়তো বা কমে আসতে পারত। এখন যেহেতু একেবারে অ্যানালগ পদ্ধতিতে এই গণনা চলছে, সেটি আসলে দীর্ঘ সময়ের ব্যাপার এবং যারা এখানে কর্মরত আছেন তারা কিন্তু একেবারে ভোর থেকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং এখন মধ্যরাত, আগামীকাল বিকেল বা দুপুর পর্যন্ত এখন যারা গণনা করছেন তাদের পক্ষে হয়তো সেটি সম্ভব হবে না। তখন হয়তো নতুন সেট আপ বা নতুন করে সেই প্রক্রিয়াটি আবারও শুরু করতে হবে। ফলে এই ভোটের ফলাফল পেতে আমাদের আসলে দীর্ঘ সময়ই অপেক্ষা করতে হবে। আপনি বলছিলেন যে দীর্ঘ 33 বছর পর, হ্যাঁ, 1992 সালের পরে আর এই জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকেল 5টায় শেষ হয়েছে। বেশ কয়েকটি হলে বিকেল 5টায় এই ভোট গ্রহণ শেষ করা সম্ভব হয়নি। বিশেষ করে কবি নজরুল ইসলাম হলে এই ভোট গ্রহণ চলেছে 7:10 পর্যন্ত। অন্য হলের তুলনায় এখানে ভোটারের সংখ্যা প্রায় 3 গুণ, অর্থাৎ অন্যান্য হলে 200 বা 250 ভোটারও আছে, এখানে ভোটারের সংখ্যা ছিল 992 এবং এখানে ভোট কাস্ট হয়েছে 807টি। সব মিলিয়ে আমরা দেখেছি যে প্রায় 68% ভোট কাস্ট হয়েছে 21টি হলে। সেই হিসেব যদি আমরা করি, একজন ভোটার প্রায় 40টি তাদের ভোট দিতে হয়েছে। তো যারা এখানে গণনা করছেন তাদেরকে আসলে 40টি ভোট গণনা করতে হবে। সেটি আসলে একেবারে সময় সাপেক্ষ একটি ব্যাপার। আমরা একটু দেখে আসি যে কোন হলে কত শতাংশ ভোট পড়েছে, সেটি একবার একটু দেখে আসা যাক। আল বিরুনি হলে মোট ভোটার ছিল 211 জন, সেখানে ভোট কাস্ট হয়েছে 125। কামাল উদ্দিন হলে ভোটার ছিল 341, সেখানে ভোট কাস্ট হয়েছে 216। মোশাররফ হোসেন হলে 487 ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 310 জন। নওয়াব ফয়জুন্নেসা হল, সেখানে 287 জনের মধ্যে। তো সব মিলিয়ে প্রায় 68% মতো ভোট কাস্ট হয়েছে। এখন তারা যদি যেভাবে গণনা করছেন এই টেবিলের সংখ্যা বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো ভোট গণনার সময় খানিকটা কমে আসতে পারে এবং আরও কিছুটা আগেই এই ফলাফল আমরা জানতে পারি।
তেতবির। মিসবাহ, ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে জাকসুর নির্বাচনের এবং ভোট গণনার সবশেষ খবরাখবর। অনিয়ম, কারচুপি আর প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল এবং বাম সমর্থিত প্যানেলগুলো। বৃহস্পতিবার বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টা আগে প্রথমে সংবাদ সম্মেলন করে বয়কটের সিদ্ধান্ত জানান ছাত্রদলের প্রার্থীরা। অভিযোগ, OMR মেশিন এবং ব্যালট পেপার নিয়ে ব্যাপক অনিয়মের, এমনকি সিসি ক্যামেরার দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াত নেতার কোম্পানিকে। এই অভিযোগও করেন তারা। নির্বাচন কমিশন পুনর্গঠন করে আবারও ভোট নেয়ার দাবি তাদের। ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি। জাকসু নির্বাচন সেটা টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। এটা একটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন, প্রহসনের নির্বাচন। দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। একই সাথে পুনরায় নির্বাচন কমিশন গঠন এবং পুনর্তফসিলের মধ্য দিয়ে নতুনভাবে আমরা একটি জাকসু নির্বাচনের চূড়ান্ত দাবি জানাচ্ছি। অন্যদিকে ছাত্র শিবির পাল্টা দাবি করছে যে নিশ্চিত পরাজয় জেনেই জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল, তবে তাতে ফলাফলে কোনো প্রভাব পড়বে না। তারা নির্বাচন বর্জন করেছে, আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না। শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝে তারা আসলে নির্বাচন বয়কট করেছে বলে মনে করি। যে কেউ কোনো প্রার্থী বা কোনো দল বা প্যানেল আসলে বয়কট করলে আসলে নির্বাচনে প্রভাব পড়বে বলে আমি মনে করি না আর কি। নির্বাচনে বাকি যারা আছে বাকি সবার ফলাফল ঘোষণা হবে। জাকসু নির্বাচন প্রসঙ্গে আছি আমরা। হাতে গণনা চলছে প্রায় 12,000 ভোটার এবং সেই গণনার জন্য রাতভর প্রস্তুতি, এমনকি সেই ফলাফল জানতে জানতে শুক্রবার দুপুর পেরিয়ে বিকেলও হয়ে যেতে পারে। আমরা একটু নিরাপত্তার বিষয়ে জানবো ক্যাম্পাসের সার্বিক সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছ থেকে। নিপু, যেহেতু রাতভর ভোট গণনা চলবে এবং এরই মধ্যে আমরা দেখেছি যে অনেকেই ভোট বয়কট করেছে, সার্বিক পরিস্থিতি কি ক্যাম্পাসের নিরাপত্তা সহ কোনো রকম আশঙ্কা রয়েছে কিনা শিক্ষার্থীদের মধ্যে, একটু বিস্তারিত জানাবেন। ফয়সাল, আসলে যখন বিকেল নাগাদ ছাত্রদল তাদের যে প্যানেল সহ তারা যখন এই নির্বাচনটি বর্জন করেন, এরপরেই কিন্তু এই নির্বাচনীতে একটা এই ক্যাম্পাসের চেহারাটা একটু পাল্টে যায়। তখনই তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা দেখেছি এই মুহূর্তে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন সেটি কিন্তু একেবারে পুলিশ, বিজিবি, র্যাব, ডিবি সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা কাজ করেছেন। আপনি জানেন বিশ্ববিদ্যালয়ের যে 12টি গেট রয়েছে, এই 12টি গেটেই কিন্তু আমরা দেখেছি অতিরিক্ত একেবারে অন্যান্য সময় যে সকল নিরাপত্তা থাকে তার চেয়ে বেশি জোরদার করা হয়েছে। আমরা এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখেছি, তারা এখানে এসছেন এবং তারা তদারকি করছেন। এছাড়াও গেটগুলোতে যারা বহিরাগত আসতে না পারে সেই বিষয়টা কিন্তু একেবারে কড়াকড়ি আমরা দেখেছি। এবং যে সিনেট ভবন রয়েছে, বিসি ভবন, গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থাতে রয়েছে। তো আমরা বলতে পারি যে ভেতরে ভোট গণনা চলছে, বাইরে কিন্তু কড়া নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফয়সাল। মাহফুজুর রহমান নিপু জানাচ্ছিলেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল এবং ছাত্র সংসদ নির্বাচনে সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন শিক্ষার্থীরা। তবে দুপুরের পর বাড়তে থাকে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আর পাল্টা দাবি। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রদল, বাকছাস সহ বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরা, যদিও কোনো অনিয়মকে প্রশ্রয় দেয়া হয়নি বলে দাবি করেন ভিসি কামরুল আহসান। 33 বছর পর আর আমরা হয়তো আমাদের অনেক বাইরে হয়তো দিতে পারে না ভোট, কিন্তু আমরা দিতে পারছি যে আমরা আসলে অনেক খুশি এই বিষয়ে। তাদের মনে হয়েছে আমি ক্যাম্পাসের জন্য কাজ করবে, আমার ক্যাম্পাসের উন্নতির জন্য কাজ করবে, আমি তাদের ভোট দিয়েছি। ভোট গ্রহণ প্রক্রিয়া যখন শুরু হয় সকালটাই আসলে আমরা দেখতে পেয়েছি অস্বচ্ছতা এবং নানান ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ। কোনো অবস্থাতে কোনো বিষয়ে কোনো ধরনের বিচ্যুতি শিক্ষার্থী নয়, প্রশাসনের পক্ষ থেকেও আমরা এটা গ্রহণ করব না। ফলে যেখানে যেখানে অনিয়ম ব্যত্যয় রয়েছে সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করার
কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্য কোনো ব্যত্যয় যদি ঘটে থাকে সেটা নিয়ম অনুযায়ী যা যা করা দরকার করব। জাকসু নির্বাচনের খোঁজ খবর রাখছেন আমাদের আরেক সহকর্মী তানজিম শাফিন। এই মুহূর্তে সরাসরি যাব তার কাছে। শাফিন, আপনি ক্যাম্পাসে ঠিক কোথায় আছেন, কি দেখছেন? যেহেতু 8টি প্যানেলের মধ্যে অর্ধেকই নির্বাচন বয়কট করেছেন, পরিস্থিতি আসলে কি? তানজিম শাফিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, এই মুহূর্তে সম্ভব হয়নি। নিশ্চিতভাবে আমরা সংবাদের পরের অংশে তাকে সংযুক্ত করার চেষ্টা করব। রায়ের বাজারে ৭১-এর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া এবং মোনাজাত করলেন ডাকসুর নবনির্বাচিত ছাত্র শিবির প্যানেলের সদস্যরা। এর আগে জুলাই শহীদদের গণকবরে মোনাজাত শেষে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ভিপি এবং জিএস। সিনেট ভবনে চূড়ান্ত ফল ঘোষণার সময় হিজাব হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তাদের প্রশ্ন করা হয়। উত্তরে জানান, ভারতীয় মিডিয়া তাদের এজেন্ডা বাস্তবায়নে ছড়াচ্ছে বিভ্রান্তিকর তথ্য। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে। মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য এবং জুলাই বিপ্লবে যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার। তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই, এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশনের বৈঠকে কথা বলেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং এই সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত 6 সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলো বৈঠকে তুলে ধরা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান 3টি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার, তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টি দেখতে হবে। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে। একই সাথে মাথায় রাখতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচিত সংসদেই জুলাই সনদের বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছে বিএনপি। আর সংবিধানের যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়েছে, বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে তার বাস্তবায়ন চায় জামায়াত। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নে নতুন সংবিধানই একমাত্র পথ বলে জানিয়েছে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় এমন মত দেয় দলগুলো, কিন্তু বিশেষজ্ঞদের সুপারিশকৃত 4টি প্রক্রিয়ায় একমত নয় বিএনপি। পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমে এই সনদের বাস্তবায়ন চায় দল। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে সময় ক্ষেপণ করতে চায় না বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তাই আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে সবগুলো দলকে জুলাই সনদে স্বাক্ষর করতে 2 জন করে প্রতিনিধির নাম পাঠাতে কমিশন অনুরোধ জানিয়েছে বলে জানান তিনি। সনদ বাস্তবায়নে দলগুলোকে আরো আন্তরিকতা দেখানোর আহ্বান জানান আলী রিয়াজ। প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেইটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া, আমরা সেটাকে সমর্থন করেছি। এখনও আমরা বলছি, এর বাইরে যদি কোনো আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে সেটার মধ্যে আমরা একমত হব। নতুন করে লিখে আমরা যদি সেটাকে পরিবর্তিত করতে না পারি, এ কারণে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা। তাদের প্রতি অনুরোধ করা হয়েছে যে আগামী 13 তারিখের মধ্যে তারা যেন তাদের দলের পক্ষ থেকে এই সনদে স্বাক্ষর করবেন এরকম 2 জন ব্যক্তির নাম আমাদের কাছে পাঠান। বেতন ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধে প্রায় 5 ঘন্টা ধরে বন্ধ থাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং প্রগতি সরণি। আর এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন পথচারী এবং যাত্রীরা। ইউরোজন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বলছেন, অনেকের বেতন ভাতা বকেয়া রেখেই কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের জীবন জীবিকা। শ্রমিকদের দাবি, গেল সপ্তাহেও সড়ক অবরোধ করেছিলেন তারা। নানা পক্ষের আশ্বাসে সে সময় অবরোধ তুলে নিলেও
এখনও বেতন ভাতা মেলেনি। টানা কয়েক ঘন্টা মহাসড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী পথচারীরা। বিশেষ করে অফিস ফেরত মানুষের ভোগান্তি চরমে ওঠে। জানা গেছে ইউরোজোন গ্রুপের 3টি পোশাক কারখানায় কুড়িল এলাকায়, এগুলোতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। গেছি এখন কিছু কয় না, আমরা জানি না, আমরা জানুকের কাছে মালিক গেছে পলাইয়া, ডাইরেক্টর গেছে হেড অফিসের কোনো লোকের কোনো কারবার নাই। আমরা কি বুঝি আমরা কাজটা করবো? আমরা গত 1 মাস ধরে ভুগতেছি, তাহলে এটি মানে না কেন দাবি? এখানে 3000-এর উপরে লোকজন আছে, তার সাথে আরো অনেকজন মনে করেন যে সম্পর্কে আছে জড়িত। হুট করে কোথায় যাইবো লোকগুলা? টাকা ঘর ভাড়া, খাবার বিল, এখানে এই যে চলে গেছে রানিং মাছিতে পিবাল, এইগুলো টাকাগুলো কে দিব? আমাদের তো বাসা ভাড়া দেওয়া লাগবে, আমরা খাবো কি? যমুনা ফিউচার পার্কে লেভেল 3-তে উদ্বোধন হলো ফুটওয়্যার ব্র্যান্ড কোওয়াকের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, কোওয়াকের স্বত্বাধিকারী এবং হ্যামকো কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান, সিইও, সিওও এবং কর্মকর্তারা। আমন্ত্রিত অতিথি এবং প্রতিনিধিরা অংশ নেন এতে। কোওয়াক স্টোরে পাওয়া যাবে জুতা, স্যান্ডেল, ব্যাগ সহ বাহারি সব পণ্য। আশা করা হয় সব বয়সের ক্রেতার রুচি এবং গ্রাহকদের জন্য আস্থা, গুণগত মানের প্রতীক হয়ে উঠবে এই ব্র্যান্ড। হোম ইমপ্রুভমেন্ট রিটেল ব্র্যান্ড মিস্টার ডিআইওয়াই রাজধানীর শান্তিনগরে তাদের 5ম আউটলেট চালু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই আউটলেটে ক্রেতাদের জন্য রাখা হয়েছে দৈনন্দিন প্রয়োজনীয় নানান ধরনের গৃহস্থালী এবং ব্যক্তিগত ব্যবহারের পণ্য। শান্তিনগরে নতুন এই স্টোরেও মিলবে হার্ডওয়্যার, হাউসহোল্ড, ইলেকট্রিক্যাল, ফার্নিশিং, গাড়ির অ্যাক্সেসরিজ, স্টেশনারি, খেলনা সহ 10টি ক্যাটাগরির হাজারো পণ্য। সব পণ্যই পাওয়া যাবে কোম্পানির প্রতিশ্রুত অলওয়েজ লো প্রাইসেস নীতিতে। উদ্বোধনী অনুষ্ঠানে মিস্টার ডিআইওয়াই বাংলাদেশের হেড অব অপারেশনস জানান, তাদের লক্ষ্য ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ এবং তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। আমাদের কাস্টমারের ডিমান্ড এবং কাস্টমারের ভালোবাসা, এবং আমরা 10,000 পণ্য নিয়ে আসছি বাংলাদেশে। আমাদের টার্গেট আছে এই বছর আমরা অ্যাটলিস্ট মিনিমাম 10 থেকে 12টা স্টোরে ক্লোজ করব। যমুনা ফিউচার পার্কের আয়োজনে শরৎ উৎসবে দর্শনার্থী এবং ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বুটি স্ল্যাব, শৈশব, হাঞ্জাল, লেডিপাজ এবং বারকোডের সহযোগিতায় আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে 50টিরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড। ফ্যাশন, লাইফস্টাইল, বিউটি, ফুটওয়্যার, হোম এসেনশিয়ালস এবং ফুড সহ নানা ক্যাটাগরি পণ্যে মিলছে বিশেষ ছাড় এবং এক্সক্লুসিভ অফার, যা ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। শরৎ সেপ্টেম্বর 13 সেপ্টেম্বর পর্যন্ত শরৎ উৎসব চলবে, প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত। এই ছিল আমাদের সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।